আমার আব্বা রাজমিস্ত্রি কাজ করতো, 22 বছর বিদেশ ছিল, ওমানে ছিল, দুবাই ছিল, সৌদি আরবে ছিল, এরপরে হচ্ছে আবুধাবি শহরে ছিল, যেটা হচ্ছে আপনার ইয়ার শহর, আরব আমিরাতের একটা শহর। মাসে কিছু টাকা পয়সা কিছু পাঠাইতে পারছে, সব মিলে চলাফেরার মতো অবস্থা ছিল। আমার কর্ম, আপনারা প্রত্যেকের মোবাইল আছে না? মোবাইলে সার্চ করলেই দেখতে পাবেন, আমার চাইলে পকেটে টাকা থাকলে নিজেও কিনতে পারবেন। কয় টাকা ইনকাম করি, আমার কোর্স থেকে কয় টাকা আসে, এগুলো সবাই দেখতে পায়। আমার বছরে 12.5 লাখ টাকা ইনকাম, প্রত্যেক মাসে 1.5 লাখ, 1 লাখ টাকার একটু বেশি প্রত্যেক মাসে। এটা জুলাইয়ে কমছে, জুলাইয়ের আগে আরো বেশি ছিল, এটা জুলাইয়ের পরে কমছে। অন্যদের আরো ইনকাম কি বাড়ে, আমারটা কমছে। সব মিলাইয়া আমার সম্পদ আছে 50 লাখ টাকার, সব মিলাইয়া 50 লাখ টাকা, যেটা দিয়ে চলতে পারবো। আমি আপনাদের কাছে একটা কমিটমেন্ট দিয়ে গেলাম আজকে, যদি নির্বাচিত হইতে পারি, আমার জীবনে আমি কোনোদিন কন্ট্রাক্টরি করব না। এমপি হওয়ার পরে একজন একটা কন্ট্রাক্টরি লাইসেন্স নেয়, তাই না? আমি যে এমপি হওয়ার পরে যে একটা গাড়ি কিনে নাও, যে ট্যাক্স ফ্রি গাড়ি, একটা 2টা কিনতে পারে জনগণের টাকায় হারামিগুলা, এই ট্যাক্স ফ্রি গাড়ি হাত দিয়েও ছুঁয়ে দেখবো না। এবং এমপি হওয়ার যে বেতনটা, এই বেতনটা ছাড়া একটা টাকাও ছুঁয়ে দেখবো না। এবার আপনারা অন্য ক্যান্ডিডেটদের হলফনামাগুলা দেখবেন, কার ব্যাংক লোন আছে, যাদের কাছে ব্যাংকই টাকা পায় 17 বছর, 18 বছর, 20 বছর, যারা ব্যাংকের কাছেই ঋণী, তারা আবার জনগণের কি সেবা করবে? তারা তো ব্যাংকের কমিটমেন্টই রাখতে পারে না, তাহলে জনগণের কমিটমেন্ট কিভাবে রাখবে? এই জিনিসগুলো একটু আমলে নিবেন। সুতরাং অর্থনৈতিক শোষণ কেবলমাত্র তখনই মুক্তি হবে যখন নেতাই অর্থনৈতিক স্বাধীনতার মধ্যে থাকবে। আমার ভাত কাপড়ের নিয়ে চিন্তা নাই, টেনশন নাই, আমার চিন্তা যেহেতু নাই, টেনশন যেহেতু নাই, এবং আমি বিশ্বাস করি আমার নেতা কর্মীরা চাঁদাবাজি করবে না, টেন্ডারবাজি করবে না, সুতরাং আমি স্বাধীনভাবে কাজ করতে পারবো। এখন আমার নেতা কর্মীরা যদি চাঁদাবাজ হয় আর গুমতি নদীর মাটি কাটে, সেই জায়গায় আমি কখনো অর্থনৈতিক মুক্তি আমি দিতে পারবো না। প্রিয় দেবিদ্বারবাসী, সর্বশেষ আমাদের দেবিদ্বারের উল্লেখযোগ্য একটা সংখ্যক হচ্ছে যারা রেমিটেন্স যোদ্ধা। আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা বিদেশে বসে আমাদের দেশে ফোন দিয়া, মাঝে মাঝে ফোন ধরতে পারি না, পরে মেসেজ পাঠায় যে কাকু মোবাইল নাম্বারটা দাও, তোমার কিছু টিয়া পাঠায়। দেয়া গেছে বেটায় বেতন পায় 17,000 টিয়া, বউ হচ্ছে কয় টিয়া দাও না কেন গ্যাঞ্জাম করে, এই বেটাও আমার 5,000 টিয়া দিত ঘুরে। এই লোকগুলার যে আবেগটা, এই আবেগটা কোন জায়গা থেকে আসে? দেবিদ্বারের প্রতি ভালোবাসা, দেবিদ্বারের প্রতি আন্তরিকতা, দেবিদ্বারের যে ইতিবাচক উন্নয়ন। এই আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইরা যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, ভোট যাকে ইচ্ছা তাকে দেন, কোনো সমস্যা নাই, কিন্তু এবার আপনি আপনার ভোটটা দেন। কারণ আপনাদের রেমিটেন্স যে দালালের চক্করে থাকেন, ভিসা নিয়ে জটিলতা থাকেন, এম্বাসি গুলাতে যে আপনাদেরকে হয়রানি করা হয়, আপনাদেরকে বেতন ভাতা নিয়ে যে সমস্যা করা হয়, এগুলো সরকার এতদিন পর্যন্ত সমাধান করে নাই। কারণ সরকার জানে এগুলো সমাধান না করলেও সমস্যা নাই, কারণ সে আমাকে আটকাইতে পারবে না। কিন্তু যদি সরকার বুঝে যে রেমিটেন্স যোদ্ধারাই আগামী নির্বাচনের ফ্যাক্টর, তাহলে রেমিটেন্স যোদ্ধাদের খুশি করার জন্য তাদের সমস্যাগুলো সরকার আগে সমাধান করবে। সেজন্য বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, যাকে ইচ্ছাই ভোট দেন না কেন, আপনারা অবশ্যই অবশ্যই আবার ভোটাধিকার প্রয়োগ করেন। প্রিয় দেবিদ্বারবাসী, সর্বশেষ হাদি ভাইয়ের মৃত্যুর মধ্য দিয়ে আমার ভাই হাদি ভাই সর্বশেষ আমার সাথে যখন কথা হয়, উনাকে কেউ একজন 17,000 টাকা দিছিল, সর্বশেষ টাকা দিছিল। তো উনি এই টাকাটা উনি আমার ছেলের কোনো অনুষ্ঠান করি নাই, যে আকিকা দিতে হয়, আকিকাটাও একটা মাদ্রাসায় দিয়ে দিছিলাম, কাউকে করতে পারি নাই। উনি আমাকে বললো, ওনার সাথে আমার খুবই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, আমরা প্ল্যান পরিকল্পনা করে কাজ করতাম। উনি আমাকে বললো যে তোমার ছেলে আমাকে তো দাওয়াতও দিলা না, বাসায়ও নিলা না। তো উনি 17,000 টাকা কেউ একজন দিছিল, উনি ওইখান থেকে আমার ছেলের জন্য একটা অংশ টাকা দিয়ে দিছিল। মারা যাওয়ার উনি মারা গেল শুক্রবারে, গুলি করলো শুক্রবারে, এটা হচ্ছে উনি আমাকে বুধবারে টাকাটা পাঠাইলো, এবং বৃহস্পতিবার 1:35 ওনার সাথে আমার কথা হয় একটা বিষয়, দেবিদ্বারের একটা বিষয় নিয়ে। তা হাদি ভাইয়ের মৃত্যুর মধ্য দিয়ে একটা বিষয় স্পষ্ট হয়েছে সারা বাংলাদেশের কাছে,
এই যে আমাদের বিভিন্ন আদর্শিক দ্বন্দ্ব আছে না সারা বাংলাদেশের, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, জুলাইয়ের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, বিভিন্ন চেতনা, এইগুলো আছে না বাংলাদেশে। বাংলাদেশে একমাত্র একটাই আদর্শ, যে আদর্শটা সার্বজনীন এবং সবাই পছন্দ করে, একমাত্র একটাই আদর্শ, সেটা হচ্ছে সততা। এই সততা একমাত্র আদর্শ যেটা নিয়ে কেউ কোনো প্রশ্ন তোলে না। সততা একমাত্র আদর্শ যেটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, শাহবাগী, যেটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের, বিপক্ষের, স্বাধীনতার পক্ষের, বিপক্ষের যত ধরনের মানুষ আছে, যেই ছাতার নিচে সবাই একসাথে হয়, সেটা হচ্ছে সততা। হাদি ভাই এই সততার আদর্শ ধারণ করে আগাইতে চাইছিল। তো আমরা এই হাদি ভাইয়ের সততাকে ধরে নিয়ে আমরা যেন আগাইতে পারি। আমরা যেন আমাদের নীতির প্রশ্নে, নৈতিকতার প্রশ্নে, হকের প্রশ্নে, হালালের প্রশ্নে যেন বিন্দু পরিমাণ আমরা ছাড় না দিই। আমরা যেন এক টাকাও কোনোভাবে দুর্নীতি না করি। আমাদের বিভিন্ন ব্যক্তিগত জরুরাত, ব্যক্তিগত প্রয়োজন, চাহিদা, আকাঙ্ক্ষা আমরা সাংগঠনিকভাবে আমরা জানাবো, একজন একজনের কাছে জানাবো, কিন্তু এক টাকাও আমরা দুর্নীতি করব না। আমরা সর্বশেষ প্রত্যেকটা মানুষ ভাই মানুষের কাছে ভোটটা ভিক্ষা চাইবেন। এই শহীদ ভাইয়ের সম্মানটা রাখেন, আমাকে বেজ্জতি করেন না। ভাই স্যাক্রিফাইস করছে, আমি যেন ওনার মুখটা রাখতে পারি, আমি যেন বেজ্জতি না হই। আপনারা কি আমারে বেজ্জতি হইতে দিবেন? আপনারা কি চান আমরা বেজ্জতি হই? আপনারা কি চান আমরা সংস্কারের পক্ষে শক্তি হেরে যাই? আপনারা কি চান যে আমরা যারা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আমরা হেরে যাই? আমরা যদি হেরে না যাইতে চাই তাহলে দেবিদ্বারের কোনো মার্কা আছে? দেবিদ্বারের কোনো মার্কা আছে? হাতগড় থেকে ইষ্টগ্রাম কোনো মার্কা আছে? ওই সেই মার্কা।